দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব দেশের সাম্প্রতিক যে অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো ঘটছে সেটি, বিশেষ করে শাহজালাল বিমানবন্দরে কার্গো হাউসে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেটিই থাকবে আমাদের আলোচনার মূল বিষয়। তো এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার জন্য আজ স্টুডিওতে আমরা পেয়েছি জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর বেলাল উদ্দিন আহমেদ। ডক্টর বেলাল উদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। জি, গোলাম কাদির রবু, আপনাকেও অভিনন্দন এবং এটিএন নিউজের দর্শক, শ্রোতা এবং কলাকৌশলী সকলকে অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। জি, আমি প্রথমে একটু আপনার কাছে জানতে চাইব, এই যে হযরত শাহজালাল বিমানবন্দরের যে কার্গো হাউজের যে সাম্প্রতিক অগ্নিকাণ্ড, এখানে তো ঔষধ শিল্পের, আপনি যেহেতু ঔষধ শিল্পের সঙ্গে জড়িত আছেন, এই ঔষধ শিল্পের অনেকগুলো কাঁচামাল এখানে পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনি একজন সরাসরি ক্ষতিগ্রস্তকারীদের মধ্যে আপনি একজন। আপনি যেটি জানিয়েছেন যে আপনারও সেখানে কাঁচামাল ছিল এবং সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনি আসলে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কি পরিমাণ হয়েছেন সেটি যদি আপনি আমাদেরকে একটু জানাতেন। হ্যাঁ, বিষয়টা অত্যন্ত বেদনাদায়ক। আমি প্রথমেই মহান আল্লাহর কাছে এর এর শুকরিয়া আদায় করছি, যেখানে আমাদের এর নিষ্পত্তি যতটুকু হয়েছে আল্লাহ আমাদেরকে এইটুকু অন্তত সইবার ক্ষমতা দেখ। আপনারা জানেন যে হযরত শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিজনেস হাব, যেটা হলো আমাদের কাঁচামাল শুধু সেখানে আসে না, আমাদের পণ্য বিদেশেও যায়। এবং শুধু ফার্মাসিউটিক্যালস না, বাংলাদেশে যত রকম ইম্পোর্ট আছে সকল ইম্পোর্টের অত্যন্ত মূল্যবান কাঁচামাল, যন্ত্রপাতি এবং আদার্স ম্যাটেরিয়াল যেগুলো আছে, যে সেটা শাহজালাল বিমানবন্দর কার্গো দিয়েই কিন্তু আসছে। তো আমি যেটুকু অত্যন্ত মর্মাহত এই জন্য যে আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর যেটা, সেটা বিশাল একটা সেক্টর। আপনারা জানেন এখন বাংলাদেশে যে ভূমিকা রেখেছে, আমাদের বাংলাদেশের স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করছে এবং সেই রপ্তানির পরিমাণ সেটা উল্লেখযোগ্য। আপনারা বিভিন্ন প্রতিবেদনে আপনারা পেয়েছেন যে নিঃসন্দেহে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। সেই বিষয়টা হলো এই, আমাদের যে কাঁচামালগুলো আমরা বিদেশ থেকে এলসি করে আনি, সেটা আমাদের বিমানে যখন আমাদের মালামালগুলো আসে, সেখানে মূলত বাংলাদেশে বিভিন্ন এয়ারলাইন্সগুলো এই পরিবহন বিমানের মাধ্যমে কিন্তু ঢাকায় আসে। এটা কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ থেকে বাংলাদেশ বিমান। জি, এবং এটার দায় দায়িত্ব বাংলাদেশ বিমানের যে এই মালামালগুলো রক্ষণাবেক্ষণ। আমি একটু ওদিকে পরে যাব, আমি একটু শুরুতে আপনার কাছে একটু জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনার কি পরিমাণ, মানে আপনি কতটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত? আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার দুইটা কনসাইনমেন্ট বিশেষ করে ডিরেক্টলি সেখানে। সেটা হলো একটা প্রোডাক্ট আমাদের অস্ট্রিয়া থেকে আমাদের ইম্পোর্ট করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রোডাক্টস। তো আমরা সেটা টোটালি সেটা ড্যামেজ হয়ে গেছে। সেটা আমাদের যেদিন আগুনের ঘটনা ঘটেছে তার একদিন আগে মালটা কেবল রিসিভ হয়েছে, স্টোরিং হয়েছে। তো আমারটা তো অনেক বড় বড় কোম্পানিও আছে যারা অনেক বিশাল বিশাল ক্ষতি হয়েছে। আমি যেটুকু বলবো যে আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে এটা পরিসংখ্যান একটা দিয়েছে, সেহেতু ওই পরিসংখ্যানের সাথে আমার দ্বিমত করার কোনো সুযোগ নেই। সেহেতু আমি এটুকু বলবো যে এখনো পরিপূর্ণ হিসাবটা যখন আমার অ্যাসোসিয়েশনের কাছেও আসবে, সেটা আপনারা একটা তথ্য পেয়ে যাবেন। সম্প্রতি আপনাদের যে অ্যাসোসিয়েশন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি, জি, তারা সংবাদ সম্মেলন করেছে, সেখানে আমি নিজেও ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম। জি, সেখানে যে তথ্য পরিসংখ্যান দেয়া হয়েছে সেটি হচ্ছে সে পর্যন্ত তারা ৪৫টি কোম্পানির ক্ষয়ক্ষতির পরিমাণের হিসাব তারা দিয়েছে। সেটি তারা বলেছে যে ২০০ কোটি টাকার কাঁচামাল ক্ষতিগ্রস্ত হয়েছে ওষুধ শিল্পের। জি, এবং অন্যান্য কোম্পানির হিসাব তারা পায়নি। তারা ধারণা করছে যে সবগুলো যখন হিসাবটা আসবে সেটির পরিমাণ দাঁড়াবে ৩০০ কোটি টাকার মতো, ৩০০-৩৫০ কোটি টাকার মতো। কিন্তু এই কাঁচামাল দিয়ে যে প্রোডাকশন হতো, যে ঔষধ তৈরি হতো, সেটার ভ্যালু প্রায় ৩ থেকে ৫ হাজার কোটি টাকা। তো আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে ধরেন যে ৩০০-৩৫০ কোটি টাকার কাঁচামাল ঔষধ শিল্পের ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু সেটার ইম্প্যাক্টটা তো হিউজ, যে আপনার ৩ থেকে ৫ হাজার কোটি টাকার যে ক্ষতি, তো সেটি আসলে আমাদের টোটাল ঔষধ শিল্পের জন্য তো অবশ্যই এটি একটা
অনেক বড় ধরনের ক্ষতি। এই ক্ষতিটা এরকম দুইটা দিক থেকে, একটা হলো যে আমাদের যে র মেটেরিয়ালসগুলো একটা এলসি করার পরে এই প্রোডাক্টগুলো আমাদের ইনহাউস হতে কমপক্ষে 2 মাস সময় লাগে। তা আমাদের যে প্রোডাক্টগুলো এখানে একদিনে জ্বলে গেল, সেই প্রোডাক্টগুলো 2 মাস 3 মাস সময়ের মধ্যে অন প্রসেস হয়ে কিন্তু আমাদের স্টোরিং আসছে, 1-2 দিনের মধ্যে এই প্রোডাক্টগুলো ফ্যাক্টরি ওয়্যার হাউসে যাবে। সেই প্রেক্ষিতে একই দিন এটা চলে গেল। এখন আমাদের আবার রিপ্রসেস করে এই র মেটেরিয়ালসগুলো এলসি করে আবার নতুন করে শিপমেন্ট আমাদের পেতে পেতে এই প্রোডাক্টগুলো আমাদের স্টোরে বা আমাদের ওয়্যার হাউসে আবার স্টোরিং হতে হতে সে আর 2-3 মাস সময় লেগে যাবে। তাহলে এর মধ্যে যে আমাদের র মেটেরিয়ালসের ঘাটতি হবে, আমাদের প্রোডাকশনের জন্য আমাদের ব্যাঘাত হবে, মার্কেটে হয়তো আমাদের সময় মতো টোটাল সাপ্লাই চেইনটা ইন্টারাপ্ট হবে 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 নিশ্চিত। এখানে এই প্রোডাক্টগুলো যে আইটেমগুলো এখানে ড্যামেজ হয়েছে, নষ্ট হয়েছে, পড়েছে, সেই আইটেমগুলো নিয়ে কিন্তু সমস্যায় পড়তে হবে আমাদেরকে। তো অনেকে মনে করছেন যে যেহেতু সরবরাহ ব্যবস্থায় একটা বড় আঘাত আসবে, সেক্ষেত্রে ঔষধের দাম বেড়ে যেতে পারে। যদিও আমরা সংবাদ সম্মেলনে সেটি জিজ্ঞেস করেছিলাম, তখন তারা বলেছেন যে না, ঔষধের দাম নির্ধারণ করাটা আসলে মালিকদের উপর নির্ভর করে না, এটা ওষুধ প্রশাসন অধিদপ্তর করে, আর ঔষধের দাম তো নির্দিষ্ট করাই থাকে, ফলে এর কারণে আসলে ঔষধের দাম বাড়বে না। তা আপনি কি? আমি একেবারেই সঠিক যেটা, যে এটার সাথে দামের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের এখানে হয়তো আমরা ক্রাইসিস ফেস করব আমাদের র মেটেরিয়ালসটা, কিন্তু আমাদের এখানে মূল দাম বাড়া বা কমানোর সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই, একেবারেই নেই। আমাদের যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো র মেটেরিয়ালসগুলো ড্যামেজ হয়েছে, নষ্ট হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর সাথে এই প্রোডাক্টগুলো আবার দ্রুত আনার এটা প্রকিউরমেন্টের ব্যবস্থা করতে হবে, এবং সেখানে গিয়ে হয়তো ফাইন্যান্সিয়ালি যে ক্ষতিগ্রস্ততা হওয়ার সেটা হতে হবে, প্রোডাকশনের যেটুকু ক্রাইসিস হবে, কিন্তু মূল্যবৃদ্ধির বা আমাদের সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার এরকম কোনো সম্ভাবনা নাই, যেহেতু মূল্যটা এটা কোনোভাবেই এটা মূল্যবৃদ্ধির কোনো সুযোগ নেই। কিংবা টোটাল ওষুধ সরবরাহের ক্ষেত্রে কোনো সংকট তৈরি হবে কি? এটা যে সংকটটা তৈরি হবে আমি মনে করছি, বা আমাদের অ্যাসোসিয়েশনেও সেইভাবে আমাদের যে ঘোষণাগুলো দিয়েছে, সহযোগিতা করছে, আমরা মনে করি ওষুধ প্রশাসন আমাদেরকে নিশ্চয়ই সেই সহযোগিতা করবে এবং আমরা দ্রুত সেটা ওভারকাম করতে পারবো। কিন্তু যেটা ড্যামেজ হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত ফাইন্যান্সিয়ালি যে ড্যামেজটা হয়েছে, এটা তো আর কাভারেবল না। এখন সেটা ডিপেন্ড করছে আমাদের সরকারের যথাযথ কর্তৃপক্ষের যে কি ব্যবস্থা নিচ্ছেন, কিভাবে সেটুকু পোষানোর বা ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার কি সুযোগটা ওনারা দিবেন বা সিদ্ধান্ত নিচ্ছেন। সেটা উদ্যোক্তা হিসেবে তো আপনারা তো এটাও দাবি করেছেন যে আমদানিকৃত কাঁচামালের এগেইনস্টে আপনারা যে ভ্যাট ট্যাক্স পরিশোধ করেছেন এনবিআর এর কাছে, সেটি আপনারা ফেরত চেয়েছেন। তো এদিক থেকে এনবিআর এর কাছে কি কোনো ইতিবাচক সাড়া মিলেছে? এখন পর্যন্ত সাড়া মিলে নেই। যে মূল বিষয়টা যেটা হলো, সেটা ঘটনা তো ঘটেছে, এখনও সঠিক সার্ভে বা ক্ষতিগ্রস্তের যারা হয়েছে তাদের রিপোর্টটা এখনও পুরোপুরিভাবে হয়তো আসে নেই, এখনও অনেকগুলো ফাইন্ড আউট করাও যায় নাই। যে আমরা যতটুকু আমরা করতে পেরেছি, আমাদের বিভিন্ন সংস্থা, আমাদের এয়ারলাইন্স থেকে বা আমাদের এক্সপোর্টারের কাছ থেকে যে তথ্যগুলো আমাদের কাছে আসছে, অনেকের তথ্য যেটা হলো এখনও আইজিএম, যেটা হলো যে ইনফরমেশনটা আমাদের পাওয়ার কথা, সেটা হয়তো আমাদের এক্সপোর্টার আমাদেরকে দিয়েছে, কিন্তু আলটিমেটলি অনেকগুলো দেখা যাবে যে মাল হয়তো একদিন আগে এসে গেছে, 2 দিন আগে এসে গেছে, কিন্তু সেই তথ্য হয়তো বা ইম্পোর্টার এখনও পায় নাই, কিন্তু ড্যামেজ হয়ে গেছে। তো এই তথ্যগুলো বের হতে একটু সময় লাগতেছে। যেটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে যেটা বলেছে, যে তথ্য এখন পর্যন্ত ভেসে সেটার পরিসংখ্যান দিয়েছে, আরও তথ্যের জন্য অপেক্ষা করছে, যেটা হয়তো সবাই দ্রুত সেই তথ্যটা পেয়ে গেলে, দিয়ে দিলে সেটা সঠিক তথ্যটা হয়তো এসে যাবে। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে যখন এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, বাংলাদেশে যে কোনো একটা বড় ঘটনা ঘটলে আসলে সেটা কেন ঘটেছে বা এটার জন্য আসলে এক্স্যাক্টলি কে দায়ী, সেই প্রশ্নের উত্তর আসলে পাওয়া যায় না। সবাই দায় এড়ানোর একটা কৌশল অবলম্বন করে, কেউ দায় নিতে চায় না। তো আপনি যেহেতু এই অগ্নিকাণ্ডের ঘটনার ক্ষেত্রে সরাসরি আসলে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন, তো আপনার দৃষ্টিকোণ থেকে আসলে এটা দায়টা আসলে কার, বা এটাকে আপনি কিভাবে দেখছেন? এই প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে একটু বিস্তারিতভাবেই নেব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনি বিরতির পরে এসে প্রশ্নের উত্তরটি আসলে আমাদের কাছে একটু ক্লিয়ার করবেন। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি সাম্প্রতিক অগ্নিকাণ্ডে আর্থিক ক্ষতি এবং সেই সঙ্গে বাংলাদেশ যে ইমেজ সংকটে পড়েছে সেটি নিয়ে। যে আজ আমরা আলোচনার জন্য অতিথি হিসেবে পেয়েছি জেনিথ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর বেলাল উদ্দিন আহমেদ। জি, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। যে বিরতির আগে আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম, এই যে ঘটনাটি ঘটেছে, আপনি যেহেতু সরাসরি একজন ভুক্তভোগী, তো সেক্ষেত্রে আপনার দৃষ্টিকোণ থেকে আসলে দায়বদ্ধতাটা আসলে কাদের বেশি? আমরা যেহেতু এই মানে সার্ভিসটা আমরা নিচ্ছি, আমাদের কার্গো ভিলেজের বা এয়ারপোর্টের যে আমরা ব্যবহারকারী বা আমাদের যেই সংস্থার মাধ্যমে আমরা যে সার্ভিসগুলো নিচ্ছি, সেখান থেকে আমি যেটুকু বলি যে আগুনটা আমরা যেভাবে আমাদের তথ্য আমাদের কাছে যেটা আমাদের চোখে পড়েছে, আমরা শুনেছি বিভিন্ন তথ্যের থেকে, আমাদের কাছে খুবই প্রশ্নের উদ্বেগ হচ্ছে। আমরা আগুন লেগেছে 8 নম্বর গেটের কাছাকাছি, কিন্তু 8 নম্বর গেটের পাশাপাশি এটা হলো কুরিয়ার সার্ভিসের যে মালামালগুলো আছে, ওই কুরিয়ার সার্ভিসের মালামালের এরিয়াতে। কিন্তু সেই 8 নম্বর গেটের আগুনটা এখন 2 নম্বর 3 নম্বর 1 নম্বরে কী করে আসে? নাম্বার সময় সাপেক্ষ। নাম্বার 2, আরেকটা ইম্পর্ট্যান্ট ইস্যু হলো যে আমাদের এই কার্গো ভিলেজে ডেঞ্জারাস গুডসের একটা এরিয়া আছে। তো আমাদের কর্তৃপক্ষের কি দৃষ্টিতে এটা পড়ে নাই কি নেই, আমার প্রশ্ন জাগছে। সেটা হলো আপনার কার্গো ভিলেজের সমস্ত যে ইম্পর্ট্যান্ট এগুলো র মেটেরিয়ালসগুলো বা পণ্যগুলো সেখানে আসছে, যেটা ডেঞ্জারাস ম্যাটেরিয়ালস, যেটা ডেঞ্জারাস গুডস এরিয়াটা, সেটা নিশ্চয়ই নিরাপদ জায়গায় একটা এরিয়াতে থাকার কথা, কিন্তু সেটা মিডলে এটাকে স্থাপন করা হয়েছে। আচ্ছা, তো এটা হলো নাম্বার 1। নাম্বার 2 যে কোশ্চেনটা হচ্ছে যে আমাদের ফার্মাসিউটিক্যালস র মেটেরিয়ালসগুলো, সেটা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ প্রোডাক্ট। সেটা আমাদের একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে রাখতে হয় এবং সেটা হলো স্ট্রং রুম বা লক ফাস্টে আমাদের এখানে অন পেমেন্ট আমাদের কুল সিস্টেম থাকতে হয়। আমাদের পণ্যটা আসার সাথে সাথে তখন ওইখানে স্থানান্তর হয়, তখন প্রতিদিন বা আমাদের আওয়ার ওয়াইজ আমাদের কিন্তু পে করতে হয় যতদিন থাকছে সেখানে। তো ফার্মাসিউটিক্যালস র মেটেরিয়ালসগুলো সেখানে থাকে, স্ট্রং রুমে থাকে। তাহলে আমাদের ফার্মাসিউটিক্যালস র মেটেরিয়ালসগুলো এমন একটা জায়গায় আছে, সেখানে পাশাপাশি আমার যদি ডেঞ্জারাস গুডস যদি থাকে, তাহলে এটার সেফটিটা কোথায়? দ্বিতীয় যে কথাটা হলো যে আমাদের এই পণ্য, ইম্পর্ট্যান্ট পণ্যগুলো বা ফার্মাসিউটিক্যালস পণ্যগুলো রাখার জন্য যে স্পেস যেতটুকু দরকার, সেই স্পেসও সেখানে যথাযথভাবে ছিল না এবং কর্তৃপক্ষ উদাসীনভাবে দায়িত্ব পালন করছে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল। যেটা হলো আমরা যে তথ্য যেগুলো পাই সব সময় দেখা যায় এরকম, আমাদের একটা র মেটেরিয়ালস আসছে, আমাদের সব ফর্মালিটিস কমপ্লিট করে আমাদের সিএনএফ এজেন্টের মাধ্যমে আমাদের র মেটেরিয়ালসগুলো যখন সংগ্রহ করার জন্য আমাদের যাওয়া হয়, তখন দেখা যাচ্ছে এটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় রাখছে, কিভাবে রাখছে, কোন জায়গায় রাখছে, সেটা খুঁজে পেতেই দেখা যাচ্ছে যে আমার দুদিন সময় চলে। যে এই ঘটনার পরে যেহেতু কার্গো হাউসের সঙ্গে তো অনেকগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আসলে এটার সঙ্গে জড়িত, কিন্তু এই ঘটনার পরে যখন আমরা সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলাম, তখন আসলে কেউ দায় নিতে চায় না। সেই বিষয়টাই নিয়েই আমি এসেছি। দায় নিতে চাচ্ছে না, এখানে তো কয়েকটা সংস্থা এর দায় নিতে হবে। এখন একজন আরেকজনের উপরে দায় যদি চাপাতে চায়, তাহলে তো মূল দায় যিনি আছেন তাকে তো বের করা যাবে না, ফাইন্ড আউট করা যাবে না। এখানে আমাদের যতগুলো পণ্য বাংলাদেশে আসে, যতগুলো এয়ারলাইন্সের মাধ্যমে পণ্যগুলো বাংলাদেশে এসছে, সমস্ত পণ্যগুলো রিসিভ করার এবং পণ্যগুলোর সুপারভাইজ করার দায়িত্ব হলো বাংলাদেশ বিমানের। জি, পাশাপাশি সিভিল এভিয়েশন এগুলোর বাকি দায়িত্ব পালন করবে এবং কাস্টমস যেটা আছে, কাস্টমস তার রেভিনিউ আদায় করার জন্য যে দায়িত্ব আছে সেটুকু কাস্টমস দায়িত্ব পালন করবে। পাশাপাশি আরও কতগুলো সংস্থা আছে, ছোটো ছোটো কন্ট্রাক্ট এজেন্সি আছে যারা হলো তাদের দায়িত্ব পালন করছে। কিন্তু এই 3টা সংস্থাকে তো আমরা কোনোভাবে দায় একেবারেই ওনাদের নেই বলা তো যাবে না, এবং দায় স্বীকার করছেন না, ওনারা কেউ দায় নিচ্ছেন না। তাহলে দায়টা কার ছিল? আমাদের সেই যে প্রশ্নটা কি আমরা করতে পারি না? তাহলে এই দায়ভার কার? আমরা যে এয়ারলাইন্সে মাধ্যমে, আমরা বিমানের মাধ্যমে আমাদের র মেটেরিয়ালসগুলো কোটি কোটি শত শত হাজার কোটি টাকার পণ্য আমরা আনতেছি, আমাদের পণ্যগুলোর গভর্নমেন্টকে আমরা রেভিনিউ দিচ্ছি, পেমেন্ট করছি, আবার প্রোডাক্টগুলো আমাদের পণ্যগুলো রিসিভ করব, কিন্তু সেই পণ্যগুলো আমাদের কোনো দায়
সংস্থা কি নাই যে আমাদেরকে এই দায়ের জন্য কিছুটা জবাব দেব? অত্যন্ত দুঃখজনক সেটা হলো আজকে এই কদিন পার হয়ে গেল, এখন পর্যন্ত কোনো সংস্থার কাছ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের জন্য কোনো আশ্বাস দেওয়ার মতো এরকম কোনো সংস্থাও তো এখনো কোনো আশ্বাস দেয় নেই, কোনো দুঃখ প্রকাশ করে নেই, এবং কোনো শুধু ওনারা দায় এড়ানোর চেষ্টাই করছে। জি জি, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে শুধুমাত্র তো ঔষধ শিল্পের আপনারা যারা উদ্যোক্তা আছেন তাদেরই তো শুধুমাত্র যে ক্ষতি হয়েছে বিষয়টা তো আসলে তা না, এবং অন্যান্য সেক্টরেরও তো বড় ক্ষতি হয়েছে। এবং সম্প্রতি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে জানিয়েছে যে সব সেক্টরে যদি হিসাব করা যায় আনুমানিক প্রায় 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। তো আমাদের এ বিষয়ে আমাদের এক সহকর্মী একটি রিপোর্ট করেছে, আমরা সেই রিপোর্টটিও একটু দেখে আসতে পারি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি কিংবা সংশ্লিষ্ট যারা আছেন তাদেরও উদ্বেগের বিষয়টিও আসলে রিপোর্টের মধ্যে উঠে এসেছে। আমরা একটু রিপোর্টটি দেখি। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনে পুড়েছে কোটি কোটি টাকার আমদানি পণ্য, সাথে পুড়েছে আমদানিকারকদের স্বপ্ন। সরকারের রাজস্ব আদায়ের বড় একটা অংশ আসে ঢাকা কাস্টম হাউস থেকে। প্রতিদিন গড়ে রাজস্ব আদায় হয় ৩০ কোটি টাকারও বেশি। দেশের বৈচিত্র্যময় ও উচ্চমূল্যের জরুরি পণ্য সামগ্রী আনা হয় এখানকার কার্গো ভিলেজ দিয়ে, যেখানে রয়েছে ওষুধ ও চিকিৎসা সামগ্রী, কেমিক্যাল, ইলেকট্রনিক্স ও যন্ত্রাংশ, তৈরি পোশাক ও কাপড়, হালকা ও মাঝারি মেশিনারি, আন্তর্জাতিক কুরিয়ার প্যাকেট ও নথিপত্র এবং অনলাইন কেনাকাটার পণ্য, কসমেটিক্স, খাদ্যপণ্য ছাড়াও জরুরি বিভিন্ন পণ্য। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো না হলেও ব্যবসায়ীদের শঙ্কা বড় ধরনের আর্থিক বিপর্যয়ের। অবশ্যই কোনোভাবেই 1000 কোটি টাকার নিচে হবে বলে আমরা মনে করছি না ইনস্ট্যান্টলি এখানে যেটা হয়েছে। আর এর বাইরেও এই পণ্য দ্বারা যে রপ্তানি হতো সেইটা আরও অনেক হাজার হাজার কোটি টাকা। প্রতিদিন 200 থেকে 250টি কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়, সেই হিসাবে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বিশ্লেষকরা বলছেন এসব পণ্যের বাড়তি মজুত থাকে, ফলে সম্ভাবনা নেই কৃত্রিম সংকটের। তাগিদ দিলেন নতুন করে পণ্য আমদানিতে সরকারি নীতি সহায়তার। যে সমস্ত আমদানিকারক এই পণ্য আমদানি করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হলেন, তারা অন্তত দ্রুততর সময় যাতে পুনরায় তাদের আমদানি নিশ্চিত করে বাজারে সরবরাহ চেনগুলো যাতে কোনো আকস্মিক বড় ঘাটতির মধ্যে না পড়ে, সেই কাজটি যেন ব্যাহত না হয় আর্থিক সংকুলানের অভাবে, সেটা যাতে সরকারের দিক থেকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। সেই সাথে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিমা অর্থ দ্রুত বুঝিয়ে দেওয়ার তাগিদও এই অর্থনীতিবিদের। ইন্স্যুরেন্সের বিষয়গুলো সাধারণত অনেক সময় দীর্ঘসূত্রিতায় হয়, স্থানীয় হলেও বিদেশে হলেও। সেই জায়গাগুলোতে কেন্দ্রীয় ব্যাংক যাতে ইন্টারভেন করে, আমাদের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আছে তারা যাতে এখানে ইন্টারভেন করে যাতে ইন্স্যুরেন্সের বিষয়গুলো তাড়াতাড়ি যাতে এগুলো রিজলভ হয়। পোশাক খাতের ক্ষতি কাটাতে বিদেশি ক্রেতাদের সাথে রপ্তানি সমন্বয়ের তাগিদ অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীদের। মালিকদের পক্ষ থেকে তাদের ব্র্যান্ড বা বায়ারদের সাথে ইমিডিয়েটলি আলাপ করে সময়কালটি বৃদ্ধি করে নেওয়া। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। আমরা তো রিপোর্টটি দেখলাম, তো রিপোর্টের মধ্যে একটি প্রশ্ন এসেছে যে বিমা নিষ্পত্তির যে বিষয়টি সেটি যাতে দ্রুত নিষ্পত্তি করা হয়। তো আপনার কাছে আমি একটু জানতে চাইবো যে এই বিমা নিষ্পত্তির ক্ষেত্রে আপনারা কতটা সহযোগিতা পাচ্ছেন, কিংবা সেটি আসলে কত দ্রুত সময়ের মধ্যে করা যায় কিনা, বা সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, সেই ব্যাপারে আপনার কাছে শুনবো। তবে তার আগে নিচ্ছি একটু বিরতির পরে এসে আপনি এই প্রশ্নের উত্তরটি একটু আমাদেরকে জানাবেন এবং দর্শকদেরকে একটু জানাবেন। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে। যে দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি-স্টক অনুষ্ঠানে। তো আজ আমরা আলোচনা করছি সাম্প্রতিক অগ্নিকাণ্ড এবং তার আর্থিক ক্ষতি এবং সেই সঙ্গে ইমেজ সংকট নিয়ে। তো বিরতির আগে আপনার কাছে আমার প্রশ্নটি ছিল যে এই যে আমরা রিপোর্টটি দেখলাম যে সেখানে আর্থিক ক্ষতির কথা বলা হলো বিভিন্ন সেক্টরের। তো এই যে আর্থিক ক্ষতি, তো আমরা তো জানি যে যে মালগুলো ইম্পোর্ট করা হয় বা রপ্তানি করা হয় তার বিপরীতে তো বিমা করা থাকে। তো বিমা নিষ্পত্তির ক্ষেত্রে, বিমা দাবির ক্ষেত্রে আসলে আপনাদের অগ্রগতি কতখানি হলো? আসলে বিষয়টা যেটুকু আমাদের এটার সাথে সংশ্লিষ্ট খুবই জরুরি বিষয়, যেটা হলো বিমা। আমরা এলসি করতে হলে, যে কোনো পণ্য বাইরে থেকে আনতে হলে তো বিমা করতেই হয়। সেই বিমা করে আমাদের যে বিমার দাবি পেতে গিয়ে আমাদের
অনেক সময় ক্ষেপণ হয় এবং অনেক সময় দেখা যায় যে বিমা কোম্পানিগুলোর বিভিন্ন ইস্যুতে আমরা ক্লেম তখন আমাদের পাই না আমরা। তো আমি মনে করি যেটা এই বিমার বিষয়ে এই কার্গো ভিলেজ সম্পর্কে যেটা আমি যেটুকু বলতে চাই, সরকার এবং আমাদের বিমা কোম্পানিগুলো একটা ঘোষণা দেওয়া উচিত যে এখানে যেই ঘটনাগুলো ঘটেছে, যেহেতু এখানে ডকুমেন্টারি, এখানে প্রুফ অলরেডি হয়ে গেছে, সেহেতু আমাদের যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই তথ্য আছে এবং বিমা কোম্পানির কাছে আছে, ব্যাংকের কাছে আছে এবং এয়ারলাইন্সের কাছে আছে। আমার মনে হয় এটাকে সময় ক্ষেপণ না করে দ্রুত এটা নিষ্পত্তি করা উচিত। অন্য অন্য বিমার ক্ষেত্রে যেভাবে সময় মানে আনলিমিটেড সময় নিয়ে ওনারা কাজ করেন, আমি মনে করি সরকার এখানে একটু ভূমিকা রাখা উচিত, তাদেরকে নির্দেশনা দেওয়া উচিত যে দ্রুত যেন এটা নিষ্পত্তি হয়। আমরাও সেটাই মনে করি। আরেকটি বিষয়, এই অগ্নিকাণ্ডের ঘটনায় বা যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন তো আর্থিকভাবে ক্ষতি হয়ই, কিন্তু এটাও তো ঠিক এই যে আপনারা পণ্য তৈরি করেন এবং সেটা রপ্তানিও করেন, তো এক্ষেত্রে তো একটা বিদেশি ইমেজ সংকটের তো একটা বিষয় জড়িত থাকে। কারণ যারা বাংলাদেশ থেকে পণ্য নেয় এবং যারা অর্ডার দেয় তারা যদি মনে করে যে বাংলাদেশে এই রকমের ঘটনাগুলো সবসময় ঘটতেই থাকে, তখন বাংলাদেশ সময় মতো কীভাবে পণ্য আমাদেরকে সরবরাহ করতে পারবে? তো আপনার কাছে কি মনে হয় যে এই রকমের ঘটনাগুলো বাংলাদেশকে ইমেজ সংকটে ফেলছে না? ইমেজ সংকটে তো অবশ্যই পড়ছে। দ্রুত উচিত আমাদের সেই ইমেজ সংকট থেকে ইমেজ বাঁচার জন্য যেটুকু করা দরকার, কালক্ষেপণ না করে আমাদের এগুলো নিষ্পত্তি করা উচিত। আমাদের বায়ারদের যে পণ্যগুলো আবার যেন রিশিপমেন্ট করা যায় যারা এক্সপোর্টের ক্ষেত্রে, সেটা করা উচিত। ইম্পোর্ট যারা আমরা করেছি এবং এক্সপোর্ট যারা আমাদের কাছে করেছে তাদেরও যেন আমরা দ্রুত এটাকে একটা সেটেলমেন্টে পৌঁছাতে পারি। না হলে তো ইমেজ সংকট তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব, দেশ ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে, ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমার মনে হয় দ্রুত একটা পদক্ষেপ নেওয়া উচিত যে এটাকে একটা ইমার্জেন্সি ইস্যু মনে করে সমন্বয় করে এটাকে নিষ্পত্তির পথে আগানো। যে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা কিন্তু দেখছি যে সম্প্রতি কিন্তু বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, যেমন চট্টগ্রামে যে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখলাম, তারপরে তো শাহজালাল বিমানবন্দরের কার্গো হাউজে, তারপর আমরা সম্প্রতি আবার গতকাল দেখলাম যে মিরপুরে যে ঘটনা ঘটলো অগ্নিকাণ্ডের ঘটনা। তো বাংলাদেশে তো আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো প্রায় ঘটে। বাংলাদেশ সিভিল ফায়ার সার্ভিসের একটি রিপোর্ট আছে, তাদের 2022 সালের রিপোর্টটি করা, তারা সেটি দেখিয়েছেন যে বছরে 24,000-এর মতো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, আপনাদের দৃষ্টিকোণ থেকে বা আপনাদের অভিজ্ঞতা থেকে আপনাদের কি মনে হয় যে এটা সমাধানের জন্য আসলে সরকারকে কিভাবে কাজ করা উচিত সরকারের দৃষ্টিকোণ থেকে? আমরা ভুক্তভোগী, সেহেতু আমরা যেটুকু বলতে পারি যে আমাদের এই ধরনের অগ্নিকাণ্ড বারবার ঘটছে, এক বছর ঘটছে আর হচ্ছে না এমনটা না, প্রত্যেক বছরই হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, বড় বড় ঘটনাগুলো ঘটছে। কিন্তু আমাদের তদন্ত কমিটি হয়, একটা প্রতিবেদন হতে হয়, সেই প্রতিবেদনে কি থাকে, বাস্তবায়ন কতটুকু হয়েছে কিন্তু আমরা আর জানতে পারি না। এগুলো নিশ্চয়ই সাধারণ মানুষ এবং ভুক্তভোগী যারা আছে, যারা সংশ্লিষ্ট আছে, তারা জানা উচিত যে আমাদের তদন্তের সুপারিশ কি করেছে, সেটা আসলে বাস্তবায়নটা কি হচ্ছে কিনা বা কতদিনের মধ্যে হচ্ছে, সেই বিষয়গুলো প্রকাশ্যে আসা উচিত। আমার মনে হয় তখন আমাদের আশ্বস্ততার জায়গাটা একটু বাড়বে, কিন্তু আমরা সেটুকু পাচ্ছি না। পাশাপাশি এখানে যে অনেকগুলো সংস্থা তো সংশ্লিষ্ট আছে, এখানে শুধু ফায়ার ব্রিগেড বললে তো হবে না। যেমন আমরা যদি কার্গো ভিলেজের কথা বলি, সেটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। আমাদের বিভিন্ন সংস্থায় বিভিন্ন সংবাদে আমরা পেয়েছি যে ফায়ার ব্রিগেডের গাড়ি যথাসময় এখানে পৌঁছতে পারে নাই এবং গেটগুলো খোলা হয় নাই, 8 নম্বরে আগুন লেগেছে, 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, সেই গেটগুলো খোলা হয় নাই, তারা যেতে পারে নাই। যদি যেত সময় মতো তখন আগুন মানে সিকিউরিটির রিজনসটা যদি তখন সমন্বয় হতো, তাইলে নিশ্চয়ই এত ক্ষতির থেকেও আমরা বোধহয় কিছুটা সেফ হতে পারতাম। তো আমার মনে হয় যে কিছু কিছু ইমার্জেন্সি ইস্যুতে অন্তত আমাদের সংস্থাগুলোর বোধহয় সমন্বয়ের ঘাটতি আছে। আমরা একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টকে আমরা হয়তো স্পেস কম দিচ্ছি, অথবা সমন্বয়টা আমরা হচ্ছে না, কে বড় এবং কার দায়িত্ব অবহেলা হচ্ছে, কার দায়িত্ব পালন করছে, এমনটা কিন্তু আমাদের একটা জটিলতার মধ্যে আমরা পড়েছি। কারণ এখন পর্যন্ত আমরা এই কার্গো ভিলেজের কোনো তথ্য, কোনো প্রতিবেদন, সঠিক প্রতিবেদন আমাদের জন্য। তার মানে আপনি বলছেন যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়টা সবচেয়ে জরুরি? সবচেয়ে জরুরি আমি মনে করি, এটা সবচেয়ে জরুরি।
যে আমরাও আপনার তাই মনে করি, এবং আমরা মনে করি যে সরকার এরকমের ঘটনা ঘটার পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়টি আরও যাতে জোরদার করতে পারেন, আমরা সরকারের কাছে সেই আহ্বানটা জানাচ্ছি। যে আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং সকল শ্রোতাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে নিয়ে সঙ্গেই থাকুন।